এই তৃণমূল এই ব্যাপারটা কি এখনো আছে? আমি তো জানি মূল সমেত উপড়ে গেছে। আর এখন ঋত আর মৃতর মধ্যে হচ্ছে লড়াই। কারা জেতে এখন সেটা হচ্ছে দেখার বিষয়। আর সবথেকে বড় এটা খারাপ লাগছে যে যাই হয়ে যাক, আজকে এই মমতা ব্যানার্জি দলটা তৈরি করেছিল, তাদের লোকজনকে তো অফুরন্ত দিয়েছে, মানে চুরি জোচ্চুরি ডাকাতি করতে একদম ফুল ছুট দিয়ে দিয়েছিল। কিন্তু তিনি কিরকম লোকজন পুষেছিলেন যে মানুষ তো একটা মানে বেইমানের যে কোন লিমিট সেটা আমরা এইবার দেখলাম, যে মানুষ একটা মাসও সাথে থাকে। এরা তো তাসের ঘরের মতো এমন ভেঙে গেল যে এক সপ্তাহ তার পাশে থাকলো না। তাহলে কি নেত্রী নিজের লোকজন তৈরি করলো? আমরা তো 15-20 বছর ধরে বিরোধী থেকে মার খেয়ে ঘর ছাড়া হয়ে স্বজন হারিয়ে তাও কিন্তু আমাদের গর্ব, আমাদের পতাকা আমরা ছাড়িনি। আমরা আমাদের দলত্যাগী কিন্তু হয়নি, কোনো প্রলোভনের এগেনস্টে আমরা চলে যাইনি। আজকে এইটা দেখে সত্যি মানে ওই আজকে মহিলাটা নেই তো, আজকে করুণা হচ্ছে বেসিক্যালি, যে কাদের নিয়ে সে এতদিন চলছিল আর মানে এত বড় বড় উনি ডায়ালগ মেরেছিলেন। আজকে শেষমেশ তার যে শেষ সম্বল, তাকে শেষ করার জন্য সেই সম্বলটার টুকু তারা কিন্তু নেওয়ার জন্য একবারে বেশি দুবার ভাবলো না। তারা তো আজকে তার ঘরে বসে বসে এই বিচার বিবেচনাটা করা উচিত যে এদেরকে আমি ডাকাত বানালাম, আজকে এরা আমার ঘর থেকে আমার প্রতীকটা অবধি ডাকাতি করে নিয়ে চলে গেল। সবই ফল, বলেছিলাম না যে পাপের ঘরা পূর্ণ হবে, আজকে পূর্ণ হয়েছে। উনি নিজের শেষটা নিজে বসে বসে এখন দেখছেন। এটা কি ঘর শত্রু বিভীষণের মতো অনেকটা? বিভীষণকে আমি কখনোই ঘরের শত্রু বলি না, জয়চাঁদকে বলি। কারণ বিভীষণ যেটা করেছিলেন একজন নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য তার নিজের পরিবারের এগেনস্টে গেছিলেন, তো বিভীষণকে আমি কখনো ঘর শত্রু বলবো না। হ্যাঁ, জয়চন্দ্রের মতো একদম একদম, কারণ উনি অনেক ওই জল ঢোরা, উনি তো অনেক সাপের উদাহরণ দিয়েছিলেন। উনি যে কত বড় কালকেউটে নিয়ে উনি নিজে দুধ কলা দিয়ে কালকেউটেকে পুষেছিল, আজকে যে নিজে পা ছড়িয়ে বসে বসে সেগুলি এখন উনি মাথা চুলকোতে ভাবছে। আচ্ছা, এই যে দেবরাজ গ্রেফতার হলো না, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, কি বলবেন এই দেবরাজ চক্রবর্তীর গ্রেফতার? না, অনেক বড় বড় তো তার ডায়লগ শুনেছিলাম। আর ওর বউকে দেখলে সত্যি আমার করুণা হয়। একজন মানে ধার্মিক আপাদ মস্তক, একজন ধার্মিক মানুষ, কীর্তন টির্তন করে বেড়ান, তো তার আড়ালে তার স্বামীর এই যে কীর্তি, আর শুধু তো এইটা না, তার চারিত্রিক গঠন আমরা জানি, তার চারিত্রিক দিকগুলো আমরা জানি। তো সব দিক দিয়ে ওনার এই যে ঔদ্ধত্য, ও বেসিক্যালি তৃণমূলটা কিন্তু পতনই হয়েছে ঔদ্ধত্যের জন্য। আজকে সবার ছোটোর থেকে ছোট, ওই 2 পয়সার আগে তোমাদের মাধ্যমে সবসময় বলতাম না, ওই 2 পয়সার চুনোপুটি, কে একটা ব্লক প্রেসিডেন্ট, কে একটা কি, তাদের যা হাবভাব, মানে তাদের হাবভাব ইকুইভ্যালেন্ট টু সিএম এর মতো। ওরে বাবা, আজকে এই অহংকারটাই পতনের কারণ ডেকে এনেছে। যে 21শে জুলাই নিয়ে একটা বিতর্ক চলছে, যে একদম মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে, আর প্রশ্ন বাড়াবো না। আচ্ছা, 21শে জুলাইটা এতদিন ধার করা শহীদ দিবস ওরা মানাতো, এবার কার করবে? এবার কংগ্রেস তো নিজে স্বমহিমায় দাবি করবে। একটাও তো ওদের মানে কেউ ধার করা শহীদ দিবসও পালন করতে পারে, মানে এইটা হাস্যকর বিষয়। আর আমার মনে হচ্ছে 21শে জুলাই ওই হাতে গুনে বোধহয় ওই কি দোলা খোলা উনি নিজে কুনার ওই 5-6 জন মিলে ওরা ঘরে বসে করে নেওয়াটাই উচিত। ওই রাস্তায় মাপঝোপ করতে নেমেছে, আবার ঢুকবে, অ্যারেস্ট হবে, এর থেকে ঘরে বসে করে নিক 21শে জুলাইটা। আরে সব তো দেখা যাচ্ছে যে ডিম থেরাপি হচ্ছে সবার উপরে, এবার মহুয়া মৈত্রর দিকে একদম ডিম থেরাপি হলো, শুধু ডিম না, ডিম কাদা এবং বেগুনও অবধি ছোড়া হলো ওনার ওপর। তা কি বলবেন, এই মহুয়া মৈত্র তো একসময় বিজেপিকে তো হুঁশিয়ারি দিতেন, বিজেপিকে একদম শেষ করে দেবে, বিজেপি কর্মীদের দেখে নেবে এরকম হুঁশিয়ারি দিতেন, তার আজকে এই অবস্থা। দেখুন, ওই বেগুন মাসিকে বিশেষ কিছু বলার নেই। উনি আপাত মস্তক একটা দেশদ্রোহী মহিলা, যে দেশের সিক্রেট বিক্রি করে নিজের প্রসাধনের ওপর, দামি দামি উইস্কির ওপর, আজকে ওই মহিলাকে আজকে থেকে যে 2020-21 ও যখন আমার মাকে অপমান করেছিল, মা কালীকে উইস্কি অফার করা হয়, খুব বসে বসে বড় বড় ডায়লগ মেরেছিল না, সেদিনকেও আমি কিন্তু ওই একই প্রতিবাদ করেছিলাম যে তোর শেষ অবশ্য সম্ভাবী, আর তোর শেষ লোকে বসে বসে দেখবে। আজকে তোর সাথে তোর পুরো দলটা শেষ হয়ে গেল। আর উনি খুব না সব উনি একটু ওই ল্যাভিশলি ব্যাপার স্যাপার পছন্দ করেন, তো যারা ওনাকে করেছে আমার মনে হয় ওনাদের আরেকটু স্পাটা করে দেওয়া উচিত। ডিম নিয়ে, কুসুম নিয়ে ওনাকে ভালো করে একটু স্পা থেরাপি দেওয়া উচিত, ওনার ওইটুকু তো হয়নি।
আর উনি এর আগেও বলেছিলেন না, উনি তো কথায় কথায় হুঁশিয়ারি আর হুমকি দেয়, তো লুকিয়ে গেল কেন ওপরে? তোর এত ক্ষমতা, তুই তো এখনো স্ট্যান্ডিং সাংসদ, বেরিয়ে ফেস কর, তোর লোকজনকেই ফেস কর না। তোর কৃষ্ণনগরের লোকজন তোকে কত সাপোর্ট করে, আমরাও তখন সেটা বুঝে নেবো আর দেখে নেবো। ওই সবসময় মানুষের অধঃপতন, মানুষের ঔদ্ধত্য, দম্ভ, ওই অধঃপতনটাই ডেকে আনে, যেটা মানুষ এখন দেখছে। আর ওকে মানে বেসিক্যালি ওকে কেউ না মানে মানে সিরিয়াসলি তো নেয়ই না, আর ভদ্র ভাষাতে ওকে কেউ সম্বোধন করে বলে আমার মনে হয় না। যে নদীর চর দখল করে একদম তৈরি করা শওকত মোল্লার ছেলের যে ক্যাফে, সেই বেআইনি ক্যাফে একদম ভেঙে ফেলার নির্দেশ দিল, মানে বুলডোজার যে অ্যাকশন, সেই নির্দেশ দিল প্রশাসন। তার অভিষেকের বাড়ির ওপর এই অ্যাকশনটা কবে হবে? আমরা তো দুদিন আগেই দেখলাম একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওর বাড়ির সামনে গিয়ে ইট ফিট মেরে কাঁচ ভেঙে দিয়েছে। তো আমার মনে হয় সরকারের এখন প্রচুর কাজ, প্রচুর চাপ। এত চাপ না নিয়ে একটু খালি পাবলিকের ওপর ছেড়ে দিক না। এত বুলডোজারের খরচাও করতে হবে না, পেট্রোলের খরচা করতে হবে না, পাবলিকই বুঝে নেবে। পাবলিক এখন প্রচণ্ড প্রোঅ্যাক্টিভ, শুধু সরকার একটা বার যদি ইশারা করে পাবলিক পুরোটা বুঝে নেবে। আচ্ছা, রচনা ব্যানার্জির কথা একটু আসছি। রচনা ব্যানার্জি একসময় তো রাস্তার ধারে ধারে শিল্প দেখতে পারতেন, উন্নয়ন দেখতে পারতেন, তিনি হঠাৎ করে এখন বলছেন যে এই তৃণমূল দলটার প্রতি যে এত দুর্নীতি ছিল তিনি নাকি জানতেনই না, জানলে তিনি নাকি রাজনীতিতেই আসছেন না। কি বলবেন রচনা বন্দ্যোপাধ্যায়? এরকম টাইপের যে কটা আইটেম আছে, এরা তো সবাই নাকি মমতা ব্যানার্জিকে মা বলতো, মায়ের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াতো, আর মাও তার সন্তানদের যথাযথ জায়গা দিয়েছে, ভরে ভরে এদেরকে দিয়েছে। তো এরা, ওটাই তো বলছি, এক নিমেষে এরা মাকে পাল্টে খেয়ে দিল। আমরা পারবো? আমরা তো পারবো না। আমরাও তো বিরোধী ছিলাম, এত বছর আমরা বিরোধী ছিলাম, কই আমরা তো পাল্টি খেতে পারিনি। হেরেছি, মেনে নিয়েছি, তাও ওটা হারানো হয়েছে। আজকে সেই জায়গাগুলো আটকাতে পেরেছি এবং জনরোষ উগরে পড়েছে বলে আজকে জনতা জনার্দন, পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে বলে, যেটা 21-এও করেছিল। কিন্তু 21-এ এই স্ট্রং রুমের যে ওদের কারচুপিটা, ওটা আমরা আটকাতে ব্যর্থ হয়েছিলাম না, তো ওই রেজাল্টটাও আমাদেরই ছিল, যেটা বরাবর আমি বলে এসেছি। তো আজকে সব দিক দিয়ে আটঘাট বেঁধে প্লাস মানুষের জনরও সব কিছু মিলে মিশে 2026টা আমাদের পশ্চিমবঙ্গের সোনার একটা বছর হয়ে এসছে। কিন্তু আমি এইরকম টাইপের মানে মানুষের মনুষ্যত্ব বলে তো কিছু নেই। মনুষ্যত্ব থাকলে কেউ যদি কারোর জন্য কিছু করে, সেটা মিনিমাম সে কৃতজ্ঞতা বোধটা দেখলাম এই মানে ঘাসফুলের দলের, এই আঞ্চলিক দলটা কারোর মধ্যে সেই মূল্যবোধটুকুই নেই। তো যে দলটা মানে পুরো ফাঁপা, তো যার মধ্যে কোনো নীতি নেই, আদর্শ নেই, মূল্যবোধ নেই, তাকে নিয়ে কি এক্সপেক্ট করা যাবে? তো যেটা হবার কথা সেটাই হচ্ছে, সেটাই লোকের সামনে। ওরে বাবা, আজকে সবার মনে পড়ছে, এমনি এমনি হয়ে যায়। ওটাই তো বলছি, এই দলে যারা একটা সাইকেল কেনার অকাত নেই, ক্ষমতা নেই, তার নাকি পেল্লাই পেল্লাই 4তলা বাড়ি এমনি হয়ে যায়। সারাদিন তুমি এত খাচ্ছ, দৌড়ে বেড়াচ্ছ, অসংখ্য এরকম সাধারণ মানুষ, আমাদের একটা সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর একটা যে ব্লক অফিস ঝাঁট দেয়, সেও একটা মোটা চেন পরে আছে, তার একটা বুলেট, ওহো এত নেকি, সে কিছুই জানতো না। যাক, এখন জানছে, তো খুব ভালো কথা। বসে বসে টিভির পর্দায় দেখুক আর জানুক। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এত খারাপ অবস্থা ছিল যে রচনা ব্যানার্জির ফেস ভ্যালুর জন্য রচনা ব্যানার্জি একদম হুগলি থেকে জিতেছেন? উনি এটা দাবি করছেন যে মমতা ব্যানার্জি ওনার ফেসটাকে কাজে লাগিয়েছে। না, আমার মনে হয় না যে উনি এমন কিছু, ওই একখানা উনি যে বড় বড় ডিঙি মারেন, ওই সূর্যবংশী সিনেমাটা ওই অমিতাভের সাথে কোনো রকমে কপাল করে হাতে পায়ে ধরে হয়তো ওরা চান্স পেয়ে গেছিল, সেটাই উনি বড় বড় ডিঙি মারে। আমি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছি, এরকম প্রচুর আছে। আজকে আমাদের রিনাউন্ড অভিনেত্রী রূপা গাঙ্গুলি, ঠিক আছে? তো অতএব এইসব ওর ওই মানে একদম বিগ্রেডেড অ্যাক্ট্রেসকে নিয়ে আমরাই তো জানি না, আমরা নিজেরা কত বাংলা সিনেমা দেখি। এখন এইসব এই ডিজিটাল প্ল্যাটফর্মে ওটিটি এসব আসার পর তখন একটু হইচই টইচিতে এখন আমরা একটু অভ্যস্ত হয়েছি। আমার মনে হয় না আমাদের জেনারেশন, তোমাদের জেনারেশন পয়সা দিয়ে টিকিট কেটে কেউ বাংলা সিনেমা দেখতে গেছে। আর ওই যেখানে এদেরকে কাদের ডাকা হতো, যেই সব
প্রোগ্রামের বা ফাংশনের একদম বাজেট কম, কাউকে তো ওরা ডাকতে হবে, ওই ঝর্তিপত্তি এগুলোকে ডেকে মোটামুটি ফিতে কাটা, এগুলোই তো এদের কাজ ছিল। একে আমার মনে হয় না বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের এমন কেউ একবার আছে, আমি পুরোনো দিনের কথা আলাদা বলছি, কিন্তু এই রিসেন্টের এরা ওই যাত্রাপালা ছাড়া কেউ মানে বিশেষ মানুষ টিকিট কেটে যে বাংলা সিনেমা দেখতে যেত, এটা তো আমার বলে মনে হয় না। উনি নিজেকে যে এত বড় অভিনেত্রী বলে নিজে স্বঘোষিত দাবি করে, আর বাকি কেউ করে না, নিজেকেই নিজে করে। আচ্ছা, এই যে দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু হলো পশ্চিমবঙ্গে একদম নারী সুরক্ষার জন্য, তাহলে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ মানে নারীরা তারা মানে নির্দ্বিধায় নিশ্চিন্তে বা রাস্তায় বেরোতে পারবে না, মহিলা যে সশস্ত্রীকরণ তা পশ্চিমবঙ্গে এবার কি সঠিকভাবে চালিত হবে? এটা তো তোমাদের মাধ্যমে প্রচুর আগে বলেছিলাম, আজকে স্কোয়াড তৈরি করে কথা হচ্ছে। আমি নিজে কেন সচেতন হব না? আমি এর আগে তোমাদের মাধ্যমে বলিনি যে প্রত্যেকটা আমার কন্যা সম আমার মা বোনেদের ব্যাগে একটা করে অন্তত ছোট হলে অস্ত্র রাখা উচিত? বলেছিলাম তো এর আগে তোমাদের মাধ্যমে। 5 বছর ধরে ওই এক জিনিস আমি চেঁচিয়ে বলে আছি, আরে সেলফ ডিফেন্স আগে নিজেরটা নিজেকে করতে হবে। আজকে আমি মা, আমি নিজেও যেমন করবো, আমার 2 সন্তানেরও রক্ষা করার দায়িত্ব আগে আমার। তো এইটা সরকারের ভালো পদক্ষেপ, যেগুলো এতদিন প্রয়োজনই মনে করেনি। খালি এই সোনার পশ্চিমবঙ্গকে খালি লুটে পুটে খাবার জন্য এই আঞ্চলিক দলটা বেসিক্যালি কলতলা পার্টি। তো কলতলার লোকেরা হঠাৎ করে যাদের পান্তা জুটতো না, তাদের সামনে পড়ে গেছে একদম পঞ্চব্যঞ্জন, মানে 56 ভোগ। যেরকম হলে যেই ব্যাপারটা হয়, এই খালপাড়ের পার্টিটার সেই দুর্দশাই হয়েছিল। যাদের পান্তা জুটতো না তারা 56 ভোগ পেয়ে পুরো লুটে পুটে শেষ করেছে। এটা সরকারের যে কি দায়িত্ব এটা কোনোদিন জানতোই না, যে কি কি কাজ সরকারকে করতে হয়, মানুষকে কি কি পরিষেবা দিতে হয়। এখন বসে বসে টিভির পর্দায় দেখুক। আচ্ছা, শেষ একদম দুটো প্রশ্নে আসবো, সেটা হচ্ছে সরকার একদম দুখানা বিল এনেছে। একটি বিল হচ্ছে গুন্ডা দমন যে বিল, আরেকটি হচ্ছে ওবিসি যে বিল এসছে, এবং এই দুটো বিলেরই বিরোধিতা করেছে নওশাদ সিদ্দিকী বা অন্যান্যরা। কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার তৃণমূল 3টে ভাগে ভাগ হয়ে গেল এই বিলের জন্য হঠাৎ করে। তো এই যে এই বিল নিয়ে কি বলবো? তৃণমূলটা তো প্রথম কথা নেই, মৃতমূল আর যাই হোক ঘাসমূল কিছু একটা হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গুন্ডা দমন বিলটা নিয়ে অনেকের এখন গাত্রদাহ হবে, তার থেকেও বেশি গাত্রদাহ হবে ওবিসিটা নিয়ে। কারণ কিছু কিছু সম্প্রদায় আছে যারা নিজেদেরকে সংখ্যালঘু বলেও অ্যাডভান্টেজ নেয়, আবার ওবিসিতেও ঢুকবে, এসসি এসটি সব ফেসিলিটি নিবে। সেটা তো করলে হবে না। আজকে প্রকৃতপক্ষে সংখ্যালঘু যেসব কমিউনিটি, পার্সি, আমরা যদি পার্সি বেসিক্যালি এখন একটা প্রকৃত সংখ্যালঘুর তকমা তার পাওয়ার যোগ্য। আজ অব্দি তারা কোনোদিন রাস্তায় নেমে দাবি করেছে? তাদের এত স্বাভিমান, তারা সেই স্বাভিমানটা নিয়ে চলে, তারা কোনো রকম আরক্ষণ সংরক্ষণ তারা দাবি করে না। এবং আমাদের অর্থনৈতিক পার্টিসিপেশনে সব থেকে এই কমিউনিটির অবদান বেশি, আর সেটা গোটা ভারতবর্ষ কেন ওয়ার্ল্ড ওয়াইড দেখলেও সেটা দেখা যাবে। তো এই হচ্ছে একটা শিক্ষিত একটা ভদ্র কমিউনিটির পরিচয়। না পার্সিরা নিজেদেরকে সংখ্যালঘু বলে আমার এই চাই বলে রাস্তায় নেমে পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টি জ্বালানো, না শিখেরা তারা সারাটা জীবন সেবা ধর্মই করে গেলেন, না তারা দাবি করছে। তো যারা করছে তারা আদৌ সংখ্যালঘু না, তারা খালি নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য তাদের সব ফেসিলিটি লাগবে, সংখ্যালঘুও লাগবে, ওবিসি সেজে তারা প্রত্যেকটা আজকে সরকারি দপ্তরে দেখুন কাজ, কিন্তু তাদের দ্বারা কিছু হচ্ছে না, কোনো পরিষেবা পাবেন না। তারা পরিষেবা দেবে মুখ চিনে নিজেদের কমিউনিটির লোককে, কিন্তু তারা পরিষেবা দেয়। বিশেষ করে এই জিনিসটা দেখা যায় পুলিশ মহলে। আগে আমরা দেখেছি, এখন তাদের অনেক রূপ পরিবর্তন হয়েছে। আমরাও দেখেছি যে আমাদের সম্প্রদায়ের ছেলেরা বাইক নিয়ে প্রপার হেলমেট পরে যাচ্ছে, তাতেও সমস্যা। কিন্তু পাশাপাশি একটা বাইকে 3 জন 4 জন মাথায় একটা জালি টুপি পরে নিল, তখন কিন্তু তারা ছাড় পেয়েছে, আমাদের বাড়ির ছেলেরা ছাড় পায়নি। তো সব এখন মাসুল এখন গুনতে হবে, হোক, দেখতে আমাদেরও ভালো লাগছে। কারণ সরকারের এটা কাজ, সরকারের পার্শিয়ালিটি করাটা কাজ না। কারণ এতদিন সরকার চলছিল না, একটা আঞ্চলিক খালপাড়ের দল সে সাময়িক একটা ক্ষমতা পেয়ে নিজেকে তার পৈশাচিক রূপটা তারা প্রকাশ করেছে, মানবিক দরদি রূপটা তো আমরা দেখিইনি। আর তাদের এই দলটার যে একদম মাথা ছিল, সেই আপাদমস্তক হিন্দু বিরোধী এই মহিলাটার একটাই উদ্দেশ্য ছিল, কি করে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানো যায়। এটা
আজকের দিনে মানে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে যে এইটার থেকে আজকে সনাতনীরা এক হয়ে আর একটা কমিউনিটি, সনাতনীরা যখন এক হয়েছে তখন 13টা 14টা কেন পুরো 108 বাজিয়ে দিয়েছি আমরা, এবং সনাতনীরা মিলে আজকে এই সরকার গঠন হচ্ছে, যেটা মানে ইতিহাসে বিরল এবং প্রথম। ওই জন্য এটাই বলবো শেষে যে যখন একটা কমিউনিটি জোট বাঁধে তখন মমতা ব্যানার্জি নিশ্চয়ই পর্দার উপর থেকে দেখতেই পাচ্ছে যে কি হয়, যে একটা কমিউনিটির সাথে পাঙ্গা নিলে, কারণ সবসময় একটা কমিউনিটিকে ভেবেছে তারাই সেরা আমাদের ওপর ছেড়ে দেবে, ছু বললেই তারা নাকি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আর সেই সময় ওই ঘোর বিরোধী সময়েও আমি বুক ফুলে একটাই কথা বলেছিলাম, শ্মশানের খাতায় নাম লিখে আমরা রাস্তায় বেরোই বিরোধীরা, আমরাও দেখে নেব যে শরীরে শেষ রক্তবিন্দু থাকতে যে কারা কি করে, কার কত ক্ষমতা আছে, আর আমাদের সনাতনীরা আটকাতে পারলে আমরাও বুঝে নেব। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন বিজেপি নেত্রী দিনিতা ঘোষ। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।